নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আগের দিন কি পাঠ করেছিলাম, আজকে তার ঠিক পর থেকে পাঠ করব। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ভদ্রলোকেরা চলিয়া যাওয়ার কিছুক্ষণ পরে বরদাবাবুও চলিয়া গেলেন। সুতরাং ঠাকুরের নিকটে আর কেহই রহিল না। কিছুক্ষণ নীরবে কাটিয়া গেল। হঠাৎ ঠাকুর আমাকে বলিলেন যে আগামীকাল প্রাতকালে তিনি চাঁটগা মেল ধরিয়া চাঁদপুরের দিকে রওনা হইয়া যাইবেন। ঠাকুর যে মাত্র একদিনের জন্য আমার বাসায় আসিয়াছেন এ কথা আমি জানিতাম না। সুতরাং ঠাকুরের কথা শুনিয়া মনটা অত্যন্ত খারাপ হইয়া গেল, কিন্তু ইহাতে আমার বলিবার কিছুই ছিল না। সুতরাং তাহাকে শুধু জিজ্ঞাসা করিলাম যে তিনি একাকীই যাইবেন না সঙ্গে আর কেহ যাইবেন। ঠাকুর বলিলেন যে তিনি এক ভদ্রলোকের সঙ্গে যাইতেছেন। কাল ভোরে আসিয়া তিনি তাহাকে এখান হইতে স্টেশনে লইয়া যাইবেন। ঠিক এই সময় প্রভাতবাবু একজন ভদ্রলোককে সঙ্গে লইয়া ঠাকুর দর্শনে আসিলেন। এই ভদ্রলোককে আমি চিনিতাম। ইনি এক সমস্যায় পড়িয়াছিলেন এবং তাহার সমাধানের জন্য কিছুদিন যাবৎ ঠাকুরের খোঁজ করিতেছিলেন। তিনি পূর্বেই আমাকে বলিয়াছিলেন যে তিনি যখন তৃতীয় বার্ষিক শ্রেণীতে পড়েন সেই সময়ই তাহার বিবাহ হয় এবং কিছুদিন পরে সস্ত্রীক যথারীতি তাহাদের কুলগুরুর নিকট দীক্ষা গ্রহণ করেন। পরে বিষয়কর্ম উপলক্ষে কলিকাতাতে আসিয়া স্থায়ী হইয়া বসিলেন এবং কয়েকজন সহকর্মীর প্ররোচনায় একজন খ্যাতনামা সাধুর নিকট পুনরায় দীক্ষা গ্রহণ করিলেন। কিন্তু ইহাতেও নিবৃত্তি হইল না। কি একটা ছুটি উপলক্ষে তিনি তিন থেকে চারজন সহকর্মী বন্ধুর সঙ্গে পুরী বেড়াইতে গিয়াছিলেন। সেইখানে অন্য একজন সাধুকে দেখিয়া তাহার প্রাণ ভক্তি ও শ্রদ্ধায় একেবারে বিগলিত হইয়া গেল। ইহাকেও গুরুত্বের বরণ না করিয়া তিনি স্থির করিতে পারিলেন না। হইল ৩। কিন্তু ইহার পরের ঘটনাটি আরও মজাদার। সেই ভদ্রলোকের একজন বিশিষ্ট বন্ধুর কাকিমা কাশীতে এক সাধুর নিকট কয়েকদিন ঘোরাফেরা করিয়া স্থির করিলেন যে ইহার নিকটেই তিনি দীক্ষা গ্রহণ করিবেন। সাধুর নিকট তাহার সংকল্পের কথা নিবেদন করিতেই তিনি বলিলেন যে সে সময়টা দীক্ষার পক্ষে প্রশস্ত নহে এবং প্রায় ৬ মাস পরে একটা দিন ধার্য করিয়া দিলেন। ভদ্রমহিলাও কলকাতায় ফিরিয়া আসিলেন। সেই শুভ দিনটি নিকটবর্তী হইতেই সেই কাকিমা কাশী যাইবার জন্য প্রস্তুত হইলেন। কিন্তু বিপদ হইল এই যে তাহার ভাসুরপুত্র তখন কয়েকটা বৈষয়িক ব্যাপারে এমন জড়াইয়া পড়িয়াছিলেন যে একদিনের জন্য তাহার কলকাতা ছাড়িয়া স্থানান্তরে যাইবার উপায় ছিল না। তিনি আসিয়া তাহার বন্ধু অর্থাৎ আমাদের এই ভদ্রলোককে ধরিয়া বসিলেন যে ৩ দিনের ছুটি লইয়া কাশী যাইয়া কাকিমার এই কাজটা তাহাকে করাইয়া দিতেই হইবে। পাঠক পাঠিকারা এতক্ষণে নিশ্চয়ই বুঝিয়াছেন যে স্বভাবতই এই ভদ্রলোক সহজে কাহারও অনুরোধ এড়াইতে পারিতেন না। সুতরাং নির্দিষ্ট তারিখের পূর্বের দিন তিনি ওই ভদ্রমহিলাকে লইয়া কাশী গিয়া পৌঁছাইলেন। ওই সাধুজি কাশীর বাহিরে বরুণার ওপরে ক্ষুদ্র একখানা কুটিরে থাকিতেন। দীক্ষার নির্দিষ্ট দিন প্রাতকালে ইহারা যাইয়া দেখিলেন যে কুটিরের সম্মুখে একটা গাছ দোলনা খাটানো রহিয়াছে এবং সাধুজি ওই দোলনায় বসিয়া ধীরে ধীরে দোল খাইতেছেন। ইহাদের দেখিয়া সাধুজি তাহার দোল থামাইলেন এবং ভদ্রমহিলাকে তাহার নিকটে আসিতে বলিলেন। ভদ্রমহিলা কাছে আসিতেই সাধুজি তাহার দক্ষিণ কানের উপর নিজের মুখ স্থাপন করিয়া তাহাকে তাহার ইষ্টমন্ত্র বলিয়া দিলেন। তিনিও সাধুজিকে প্রণাম করিয়া একটু দূরে সরিয়া আসিলেন। আমাদের ওই ভদ্রলোক নিকটেই ছিলেন। হঠাৎ সাধুজি বলিয়া বসিলেন, তুমি আ যাও। আর তিনি আর কি করেন, আগাইয়া আসিতেই হইল এবং সাধুজিও তাহার কানে
আর 1 নম্বর মন্ত্র ফুঁকিয়া দিলেন। এই 4টি নাম ও 4টি গুরু লইয়া ভদ্রলোক ফাঁপড়ে পড়িয়াছিলেন। আরও বিপদ হইয়াছিল এই যে, তিনি যে তলে তলে এতখানি বাঁধাইয়াছেন তাহা তাহার স্ত্রী কিংবা বাড়ির অপর কেহ গুণাক্ষরেও জানিতেন না। কথাটা প্রকাশ হইয়া পড়িলে বাড়িতেও যে একটা অনর্থক বাঁধিয়া উঠিবে, এই ভয়ে ভদ্রলোক সর্বদাই সন্ত্রস্ত থাকিতেন। ঠাকুরের সংবাদ তিনি কোথায় পাইয়াছিলেন ঠিক মনে নাই, কিন্তু তাহার কেন জানি না একটা স্থির বিশ্বাস জন্মাইয়াছিল যে ঠাকুরই তাহার এই সমস্যার সমাধান করিয়া দিতে পারিবেন। পূর্বেই বলিয়াছি যে এই জন্যই মাঝে মাঝে ঠাকুরের খোঁজে তিনি আমার নিকট আসিতেন। আমি তাহাকে ঠাট্টা করিয়া বলিতাম যে তিনি দ্রৌপদী হইতে চাহিতেছেন। চারিজন তো আছেই, ঠাকুরকে পাইলেই সংখ্যা পূর্ণ হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন ঠিক পর থেকে পাঠ করব।